জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে এই সরকার। আমি এদের হাতে কোনো সংস্কারে বিশ্বাস করি না। এরা অসৎ, অদক্ষ, অশিক্ষিত। আমরা একটা জিনিস পেয়েছি এই জুলাই আগস্টের বিপ্লবের পর, প্রতিবাদ করার আমাদের অধিকার এখনো আছে বাংলাদেশে। খুব বেশি অধিকার নাই, প্রতিবাদ করার অধিকার আমাদের আছে। একটা ভুল সিদ্ধান্ত যদি সরকার নেয়, আমরা সেই নীতির বিরুদ্ধে, সেই ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি এবং সাহস করে নিতে পারি। এটা শেখ হাসিনার সময় আমাদের ছিল না। আজকের মূল কথা হলো যে জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে এই সরকার। এটা সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই। আমরা যে আশা করেছিলাম যে এই দেশ পরিচালনার ব্যাপারে গুণগত মানের একটা আমরা পরিবর্তন দেখব, একটা উন্নতি দেখব, সেটা হয়নি। আমরা বোধহয় বেশি আশা করেছিলাম প্রফেসর মোহাম্মদ ইউনূস থেকে, এবং উনি কয়েকজন এনজিওর লোক এবং চাকগাইয়া কয়েকজনকে ঢুকিয়ে উনি কি ধরনের সরকার গঠন করেছেন উনি ভালো বুঝেন, আমি এরকম দেখিনি। কিন্তু একজন এনজিও ওয়ালা সে দেশ পরিচালনার ব্যাপারে যে খুব দক্ষ হবে এরকম কোনো ভরসা নেই। এবং যাদেরকে দিয়েছে এরা অদক্ষ। সবচেয়ে দুঃখের বিষয় হলো তারা অসৎ। যে এখন আইন উপদেষ্টা আছে সে কি আনিসুল হকের চেয়ে ভালো? কোনো মতে আমার তো মনে হয় না। একই জাতের লোক, তারা একই কাজ করছে, সে এখন করছে, কিন্তু এখন বিপ্লবের নামে করছে, ছাত্রদের নামে করছে। ছাত্ররা অনেকটা ঠকেছে। তারা এই ধরনের একটা দুষ্কৃতিকারীকে ক্ষমতায় নিয়ে তারা এখন বুঝতে পারছে, কিছু ছাত্র, যে তারা একটা মস্ত বড় ভুল করেছে। আর কিছু ছাত্র সেই দুষ্কৃতিকারীর সাথে হাত মিলিয়ে তারা টাকা বানাচ্ছে, তারা খুশি আছে। যেই মানুষের 1000 টাকা হালাল পয়সার উপার্জন করার ক্ষমতা ছিল না, সে এখন 50 কোটি টাকার ডিল করে, তার ব্যাংক অ্যাকাউন্ট দেশে এবং বিদেশে সে টাকা নিয়ে যেতে পারে। ওকে, ঠিক আছে, টাউট বাটপার কোটিপতিদের সাথে তার বৈষম্যতা একটু কমেছে, কিন্তু আমার মনে হয় না যে বৈষম্য বিরোধী আন্দোলনের লক্ষ্য এই ছিল। আমরা এখন আমাদের বিপ্লবের পথ আমরা হারিয়ে ফেলেছি। আমরা কি চেয়েছিলাম আর কি হয়েছে সেটা আগের বক্তারা সুন্দর করে বলেছেন। কিন্তু আমরা যদি 5% উন্নতি চেয়েছি হাসিনা সরকারের চেয়ে, সেটা আমরা পাবো। 5%, 10% উন্নত মানের একটা সরকার পাবো, তা আমি সেটা চাইনি। আমি কখনো ভাবিনি যে শেখ হাসিনার পরে এত নিম্নমানের একটা সরকার ক্ষমতায় আসবে, আমি কখনো ভাবিনি। আমার সবসময় স্বপ্ন ছিল যে এই দেশটা অনেক দূর চলে যাবে এবং এটা মানে বাংলাদেশ, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো হওয়াটা আমি অস্বাভাবিক কিছু মনে করিনি। এখন আমার কাছে এটা অসম্ভব লাগে। এরা যে নষ্ট করেছে 1 বছর, এই কৈফিয়ত তারা কার কাছে দিবে আমি জানি না, কিন্তু তারা এমন কাজ করেছে যে দেশ থেকে তাদেরকে অনেককে পালাতে হবে। আমার কথা হলো যে বাংলাদেশে মন্ত্রী হওয়াটা, অনেক সরকার হয়েছে, প্রায় 2000 লোক মন্ত্রী হয়েছে আমাদের ইতিহাসে। আপনারা একটু চিন্তা করেন, মন্ত্রিত্বতে ঢুকেছে সুনাম নিয়ে আর বের হয়েছে একই সুনাম নিয়ে কতজন মন্ত্রী আছে? খুব বেশি না, হাতে গোনা যায়। এনাদেরকে আমি বলতে চাই, তোমরা বাবা এমন কিছু করো না যার জন্য তোমাকে দেশ থেকে পালাতে হবে সামনের সরকার আসলে। কিন্তু তারা অনেককে এরকম কাজ করে ফেলেছে এবং আপনারা দেখবেন যে তারা বর্ডার পার হবে, নতুন সরকার আসা মাত্রই তারা বর্ডার পার হবে, এবং সেটা বোধহয় তাদের জন্য বুদ্ধিমানের কাজ। টাকা পয়সা বিদেশে নিয়ে গেছে, ফ্যামিলিকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তারা বিদেশে যাবে, দেশের প্রতি এদের কোনো ইন্টারেস্ট নাই। এখন আমি এই সংস্কারের কথা অনেকে বলেছে, আমি এদের হাতে কোনো সংস্কারে বিশ্বাস করি না। এরা অসৎ, অদক্ষ, অশিক্ষিত, অর্ধশিক্ষিত। আসিফ নজরুলকে আমি অর্ধশিক্ষিতই বলবো। সে ঢাকা ইউনিভার্সিটিতে 2nd ক্লাস ল ডিগ্রি নিয়ে
সে আওয়ামী লীগের সাথে তদবির করে একটা প্রফেসরশিপ পেয়েছে, সে একটা শিক্ষিত লোকের কাতারে সে পড়ে না। এবং এদের হাতে সংস্কার দেওয়াটা এটা বিরাট একটা ভুল, আমি এটা মানি না। সামনের সরকার এসে সংস্কার করবে, কিন্তু এদের হাতে না। এত নিম্নমানের অর্ধশিক্ষিত লোকের হাতে আমাদের সংস্কার হতে পারে না। আর নির্বাচনের কথা, দেশে একেবারে হইচই লেগে গেছে, গ্রাম দেশে নির্বাচন হবে। আমিও সন্দেহ প্রকাশ করছি যে ফেব্রুয়ারির মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি হয়নি। আর আমি এদের হাতে তো কোনো সংস্কারের কথাই তো বিশ্বাস করি না। এদের হাতে যে নির্বাচন হতে পারে, নির্বাচন হবে, তারা বলেছে নির্বাচনের প্রক্রিয়াটা কি, কোন সরকার ক্ষমতায় থাকবে, এরা থাকবে। এরা তো নিরপেক্ষ না, এদের তো একটা পার্টি আছে, সেই পার্টিকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা এখনই কাজ করছে সরকার থেকে। তো আমি এদেরকে বিশ্বাস করি না। একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এই জিনিসটা আমাদের সবার দাবি।